একটা গাড়ি এসে আমাকে চাপা দেওয়ার চেষ্টা করেছিল। সেই ড্রাইভারকে আমি চিনি। ড্রাইভার কোথায়? ওকে এনেছো? এনেছি স্যার। আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা সবাই মহান আল্লাহর রহমতে ভালো আছেন। আপনাদের সবাইকে স্বাগতম আমাদের আজকে নতুন এক্সপ্লেইন ভিডিওতে। আজকে আমরা বিশ্লেষণ করব দুনিয়া টাকার গোলাম নাটকের নতুন পর্ব, যেখানে একের পর এক এমন সব ঘটনা ঘটেছে যা পুরো গল্পের মোড়ই ঘুরিয়ে দিয়েছে। এই একটি পর্বেই রয়েছে গুলিবিদ্ধ গোলামের জীবন মৃত্যুর লড়াই, স্মৃতি ফিরে পাওয়ার পর নতুন রহস্য, প্রিয়া মামুনির অপহরণ, লকার নম্বর 92 এর রহস্য এবং শেহজাদের সামনে আসতে থাকা নতুন শত্রুর ইঙ্গিত। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, কারণ শেষের দিকে এমন একটি ঘটনা ঘটবে যা পরবর্তী পর্বে সবচেয়ে বড় টুইস্ট তৈরি করবে। চলুন আর দেরি না করে শুরু করা যাক। গত পর্বে আমরা দেখেছিলাম গোলামকে লক্ষ্য করে সন্ত্রাসীরা গুলি চালায়। গুরুতর আহত অবস্থায় তাকে হাসপাতালে নেওয়া হয়। একদিকে অপারেশন চলছিল, অন্যদিকে ঋতু নিজের রক্ত দিয়ে গোলামের জীবন বাঁচানোর চেষ্টা করে। কিন্তু অপারেশনের পর জ্ঞান ফিরতেই গোলাম এমন একটি কথা বলে যা সবাইকে হতবাক করে দেয়। সে ঋতুকে চিনতেই পারে না। ঠিক সেই সময় আবার হাসপাতাল থেকেই হারিয়ে যায় ছোট্ট প্রিয়া মামুনি। আর নিজের মেয়ের খবর শুনে শেহজাদ মুহূর্তের মধ্যেই রণমূর্তি ধারণ করে। হাসপাতালে খবর আসতেই শেহজাদের চোখ মুখ মুহূর্তেই বদলে যায়। কিছুক্ষণ আগেও সে ছিল একজন আহত রোগী, কিন্তু নিজের মেয়ের অপহরণের খবর শুনে সে যেন আবার সেই আগের ভয়ঙ্কর শেহজাদ চৌধুরীতে পরিণত হয়। সে ফোন হাতে নিয়ে গর্জে ওঠে, হ্যালো, আমি শেহজাদ বলছি। আমার মেয়েকে হাসপাতাল থেকে তুলে নিয়ে গেছে। শহরের প্রতিটা রাস্তা, প্রতিটা গলি, প্রতিটা আস্তানা তন্ন তন্ন করে খুঁজে ফেলো। আমি খুব অল্প সময়ের মধ্যে আমার মেয়েকে ফিরে চাই। ফোন রেখে সে এক মুহূর্তও নষ্ট করে না। পাশে দাঁড়িয়ে থাকা সাফিজের দিকে তাকিয়ে শুধু বলে, লোকেশন পাঠা, আমি এখনই রওনা হচ্ছি। এই একটি সংলাপ থেকেই বোঝা যায় একজন বাবার কাছে পৃথিবীর সব কিছুর চেয়ে নিজের সন্তানের মূল্য অনেক বেশি। অন্যদিকে অপহরণকারীরা তখনও বুঝতেই পারেনি তারা কাকে শত্রু বানিয়েছে। প্রিয়া মামনিকে একটি নির্জন ঘরে আটকে রাখা হয়। ছোট্ট মেয়েটি বারবার কাঁদতে কাঁদতে বলছিল, আমি আমার আম্মুর কাছে যাব, আমাকে আমার বাবার কাছে নিয়ে যাও। কিন্তু অপহরণকারীরা তাকে চুপ করানোর চেষ্টা করে। তাদের একজন বলে, বেশি দিন এই মেয়েকে এখানে রাখা যাবে না, খুব তাড়াতাড়ি বিক্রি করে দিতে হবে। এই শুরু হয় শেহজাদের অভিযান। লোকেশন পাওয়ার সঙ্গে সঙ্গেই শেহজাদ তার লোকজন নিয়ে সেখানে পৌঁছে যায়। গাড়ি থামার আগেই সে নেমে পড়ে। তার চোখে তখন শুধু একটাই লক্ষ্য, প্রিয়াকে ফিরিয়ে আনতে হবে। কোনো আলোচনা নয়, কোনো সতর্কবার্তা নয়, সরাসরি আক্রমণ। একের পর এক অপহরণকারী তার সামনে আসে, কিন্তু শেহজাদের সামনে তারা কেউই দাঁড়াতে পারে না। কয়েক সেকেন্ডের মধ্যেই একে একে সবাই মাটিতে লুটিয়ে পড়ে। পুরো দৃশ্যটি এমনভাবে দেখানো হয়েছে যাতে দর্শক আবারও বুঝতে পারে শেহজাদ এখনো আগের মতোই দুর্ধর্ষ। হঠাৎই অপহরণকারী মহিলা রানী আম্মা মেয়েটিকে নিয়ে পালানোর চেষ্টা করে। ঠিক সেই মুহূর্তে শেহজাদ তার পায়ে গুই করে দেয়। তখন মহিলাটি পড়ে যায় এবং শেহজাদ তার মেয়েকে কোলে তুলে নেয়। শুরু হয় শেহজাদের অভিযান। লোকেশন পাওয়ার সঙ্গে সঙ্গেই শেহজাদ তার লোকজন নিয়ে সেখানে পৌঁছে যায়। গাড়ি থামার আগেই সে নেমে পড়ে। তার চোখে তখন শুধু একটাই লক্ষ্য, প্রিয়াকে ফিরিয়ে আনতে হবে। কোনো আলোচনা নয়, কোনো সতর্কবার্তা নয়, সরাসরি আক্রমণ। একের পর এক অপহরণকারী তার সামনে আসে, কিন্তু শেহজাদের সামনে তারা কেউই দাঁড়াতে পারে না। কয়েক সেকেন্ডের মধ্যেই একে একে সবাই মাটিতে লুটিয়ে পড়ে। পুরো দৃশ্যটি এমনভাবে দেখানো হয়েছে যাতে দর্শক আবারও বুঝতে পারে শেহজাদ এখনো আগের মতোই দুর্ধর্ষ। হঠাৎই অপহরণকারী মহিলা রানী আম্মা মেয়েটিকে নিয়ে পালানোর চেষ্টা করে। ঠিক সেই মুহূর্তে শেহজাদ তার পায়ে গুই করে দেয়। তখন মহিলাটি পড়ে যায় এবং শেহজাদ তার মেয়েকে কোলে তুলে নেয়। তোকে একটা কথা জানা উচিত ছিল, যাকে অপহরণ করেছিস সে শেহজাদ চৌধুরীর মেয়ে। মহিলাটি ভয়ে কাঁপতে থাকে। শেহজাদ আরও বলে, আমি চাইলে এই মুহূর্তে গুলিটা তোর বুকেই করতে পারতাম, কিন্তু তুই একজন মহিলা বলেই তোকে ছেড়ে দিলাম। এই সংলাপ শুধু তার রাগ নয়, তার চরিত্রের আরেকটি দিকও তুলে ধরে। সে নিষ্ঠুর হতে পারে, কিন্তু অকারণে কাউকে হত্যা করে না। সবকিছু শেষ হওয়ার পর ছোট্ট প্রিয়া দৌড়ে এসে বাবাকে জড়িয়ে ধরে। অনেকক্ষণ ধরে শুধু কাঁদতেই থাকে। শেহজাদও শক্ত করে মেয়েকে বুকে জড়িয়ে ধরে। এই মুহূর্তে সে আর কোনো গ্যাং লিডার নয়, কোনো ব্যবসায়ী নয়, সে শুধুই একজন। বাড়িতে ফিরে শেহজাদ প্রিয়াকে নিজের পাশে বসিয়ে দেয়। মেয়ের মাথায় হাত বুলিয়ে খুব আদর করে জিজ্ঞেস করে, মামনি, তুমি যখন হারিয়ে গিয়েছিলে তখন কি খুব ভয় পেয়েছিলে? প্রিয়া নিষ্পাপ মুখে হাসতে হাসতে উত্তর দেয়, না বাবা, আমি একটুও ভয় পাইনি, আমার অনেক সাহস। ছোট্ট মেয়ের মুখে এমন উত্তর শুনে শেহজাদের চোখে মুখে আনন্দ ফুটে ওঠে। সে গর্বের সঙ্গে বলে,
এই তো আমার মেয়ে, সাহসী বাবার সাহসী মেয়ে, জীবনে কখনো ভয় পাবে না, যত বড় বিপদই আসুক সাহস নিয়ে তার মোকাবিলা করবে। এখানেই নাটকটি খুব সুন্দরভাবে একজন বাবার ভালোবাসা এবং আত্মবিশ্বাস দেখিয়েছে। শেহজাদ শুধু মেয়েকে সান্ত্বনা দিচ্ছে না, বরং ছোটবেলা থেকেই তাকে শক্ত মানসিকতার মানুষ হিসেবে গড়ে তুলতে চাইছে। এরপর সে আরো বলে, জানো তোমার বাবা এই শহরের সবচেয়ে সাহসী মানুষ। কিন্তু ঠিক তখনই এমন একটি ঘটনা ঘটে যা দেখে সবাই হতবাক হয়ে যায়। প্রিয়া অবাক হয়ে প্রশ্ন করে, আমার কোন বাবা? এই একটি বাক্য যেন পুরো ঘরের পরিবেশ বদলে দেয়। শেহজাদ কিছুক্ষণের জন্য চুপ হয়ে যায়, তার মুখে বিস্ময়ের ছাপ ফুটে ওঠে। ফাতেমাও বিষয়টি বুঝতে পেরে দ্রুত পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করে। সে হাসি মুখে বলে, আসো মামনি, অনেকক্ষণ কিছু খাওনি, আমি তোমাকে খাইয়ে দিই। বলেই প্রিয়াকে নিয়ে ভেতরে চলে যায়। কিন্তু বন্ধুরা, এখানেই পরিচালক দর্শকদের মনে একটি বড় প্রশ্ন ছুড়ে দিয়েছেন। প্রিয়া কেন এমন কথা বলল? সে কি অপহরণকারীদের কাছ থেকে এমন কিছু শুনেছে, নাকি এর পেছনে রয়েছে আরো বড় কোনো রহস্য? এই প্রশ্নের উত্তর এখনো অজানাই থেকে যায়। প্রিয়াকে ভেতরে নিয়ে যাওয়ার পরও শেহজাদ চুপচাপ বসে থাকে। তার মনে বারবার ঘুরতে থাকে, মামুনি এমন কথা বলল কেন? কিন্তু সে কাউকে কিছু বলে না, কারণ সে জানে এই মুহূর্তে পরিবারের সবাই মানসিকভাবে ভেঙে পড়েছে। সে সিদ্ধান্ত নেয় আপাতত বিষয়টি নিয়ে আর আলোচনা করবে না। কিন্তু দর্শক বুঝতে পারে এই ঘটনাটি ভবিষ্যতে বড় একটি রহস্যের সূত্র হতে চলেছে। পরদিন সকালেই রিশাদ শেহজাদের অফিসে চলে যায়। হাসপাতালে থাকাকালীন থেকেই একটি বিষয় তার মাথায় ঘুরছিল, লকার নম্বর 92। এই নাম্বারটির সঙ্গে তার অতীতের কোনো গভীর সম্পর্ক রয়েছে বলে তার মনে হচ্ছে। অফিসে ঢুকেই সে তার পিএসকে ডেকে বলে, শোনো, শুধু দাঁড়িয়ে থেকো না, অফিসের প্রতিটা ড্রয়ার, প্রতিটা ফাইল, প্রতিটা আলমারি খুঁজে দেখো। কোনো বিদেশি প্রাইভেট ফাইল কিংবা 92 নম্বর লেখা কোনো ডকুমেন্ট পেলেই সঙ্গে সঙ্গে আমাকে জানাবে। মেয়েটি অবাক হয়ে যায়। সে বলে, স্যার, আমরা আসলে কি খুঁজছি? রিশাদ কিছুক্ষণ চুপ থেকে উত্তর দেয়, আমিও জানি না, কিন্তু আমার মনে হচ্ছে আমার অতীতের সবচেয়ে বড় রহস্য এই অফিসেই কোথাও লুকিয়ে আছে। অনেক দিন পর অফিসে কাজ করতে করতেই শেহজাদের মনে পড়ে যায় কয়েকদিন আগের সেই হামলার কথা। সে সাফিজকে ডেকে জিজ্ঞেস করে, সেদিন রাতে আমাদের উপর যারা হামলা করেছিল তারা কি সত্যিই দাউদ খানের লোক ছিল? সাফিজ বলেন, আমার তো তাই মনে হয় স্যার। কিন্তু শেহজাদ এবার মাথা নাড়ে। সে বলে, না, আমার মনে হচ্ছে বিষয়টা এত সহজ নয়। সবাই মুখোশ পড়েছিল, কাউকে চিনতে পারিনি, কিন্তু একজনকে আমি এখনো মনে রেখেছি। সাফিজ অবাক হয়ে প্রশ্ন করেন, কাকি? শেহজাদ উত্তর দেয়, যে গাড়ি দিয়ে আমাকে চাপা দিতে এসেছিল সেই ড্রাইভারকে আমি তার মুখ দেখেছি, তাকে আমার সামনে নিয়ে আসো। বন্ধুরা, এখান থেকেই গল্পটি নতুন দিকে মোড় নিতে শুরু করে, কারণ শেহজাদ এখন বুঝতে পারছে দাউদ খান হয়তো শুধু সামনে রয়েছে, কিন্তু আড়ালে লুকিয়ে আছে আরও ভয়ঙ্কর একজন খেলোয়াড়। এদিকে রিশাদ হাসপাতালের রিসেপশনে ফোন করে জানতে চায়, গতকাল গুলিবিদ্ধ অবস্থায় ভর্তি হওয়া শাহজাদ চৌধুরী কি বেঁচে আছেন? হাসপাতাল থেকে জানানো হয়, হ্যাঁ, অপারেশন সফল হয়েছে, তিনি এখন বিপদমুক্ত। এই খবর শুনেই রিশাদ নিজের মনে বলে, তাহলে এখন আমার পরের টার্গেট লকার নম্বর 92। এই সংলাপ থেকেই স্পষ্ট হয়ে যায় আসল খেলাটা এখনো শুরুই হয়নি। শত্রুর লক্ষ্য শুধু শেহজাদকে হত্যা করা নয়, তার চেয়েও গুরুত্বপূর্ণ কিছু রয়েছে, আর সেটাই হলো রহস্যময় লকার নম্বর 92। একদিকে শেহজাদ নিজের অতীতের রহস্য খুঁজছে, অন্যদিকে অজানা শত্রুরাও একই জিনিসের খোঁজে নেমে পড়েছে। কিন্তু ড্রাইভারকে সামনে আনার পর এমন একটি স্বীকারোক্তি পাওয়া যাবে যা পুরো কাহিনীকে উল্টে দেবে। এদিকে রিশাদ হাসপাতালের রিসেপশনে ফোন করে জানতে চায়, গতকাল গুলিবিদ্ধ অবস্থায় ভর্তি হওয়া শাহজাদ চৌধুরী কি বেঁচে আছেন? হাসপাতাল থেকে জানানো হয়, হ্যাঁ, অপারেশন সফল হয়েছে, তিনি এখন বিপদমুক্ত। এই খবর শুনেই রিশাদ নিজের মনে বলে, তাহলে এখন আমার পরের টার্গেট লকার নম্বর 92। এই সংলাপ থেকেই স্পষ্ট হয়ে যায় আসল খেলাটা এখনো শুরুই হয়নি। শত্রুর লক্ষ্য শুধু শেহজাদকে হত্যা করা নয়, তার চেয়েও গুরুত্বপূর্ণ কিছু রয়েছে, আর সেটাই হলো রহস্যময় লকার নম্বর 92। একদিকে শেহজাদ নিজের অতীতের রহস্য খুঁজছে, অন্যদিকে অজানা শত্রুরাও একই জিনিসের খোঁজে নেমে পড়েছে। কিন্তু ড্রাইভারকে সামনে আনার পর এমন একটি স্বীকারোক্তি পাওয়া যাবে যা পুরো কাহিনীকে উল্টে দেবে। এদিকে শেহজাদও বুঝতে শুরু করেছে তাকে হত্যার পেছনে শুধু দাউদ খান নয়, আরও কোনো অদৃশ্য শক্তি কাজ করছে। আর সেই সত্য জানতেই এবার সে সামনে নিয়ে আসে সেই ড্রাইভারকে, যে সেদিন রাতে তাকে চাপা দিয়ে হত্যা করার চেষ্টা করেছিল। কিছুক্ষণ পর শেহজাদ লোকটিকে নিয়ে শেহজাদের সামনে হাজির হন। লোকটিকে দেখে বোঝাই যাচ্ছিল সে প্রচণ্ড ভয়ে আছে, হাত পা কাঁপছে, মুখ শুকিয়ে গেছে। শেহজাদের সামনে দাঁড়ানোর সাহসও যেন তার নেই।
শেহজাদের চোখে তখন রাগ নয়, বরং ভয়ঙ্কর এক শান্ত ভাব। সে শান্ত গলায় বলে, চিনতে পারছিস আমাকে? লোকটি মাথা নিচু করে বলে, জি স্যার। সেদিন রাতে গাড়ি দিয়ে আমাকে চাপা দিতে গিয়েছিলি তুই? লোকটি কাঁপতে কাঁপতে উত্তর দেয়, স্যার আমি ভুল করেছি, আমাকে ক্ষমা করে দেন, আমি শুধু কাজটা করছিলাম। শেহজাদ এবার তার কলার চেপে ধরে বলে, ভুল আর অপরাধ এক জিনিস না। আমাকে মারার অর্ডার কে দিয়েছিল? প্রচণ্ড ভয়ে লোকটি প্রথমেই বলে, দাউদ খান আমাকে পাঠিয়েছিল। কিন্তু বন্ধুরা, এখানেই শেহজাদ বুঝে যায় লোকটি মিথ্যা বলছে, কারণ উত্তর দেওয়ার সময় তার চোখে ছিল দ্বিধা। সে সঙ্গে সঙ্গে লোকটিকে ধাক্কা দিয়ে দেয়ালের সঙ্গে ঠেসে ধরে বলে, মিথ্যা বলবি না, দাউদ খানের নাম বলে নিজের জীবন বাঁচাতে পারবি না, সত্যি বল। লোকটির কপাল দিয়ে ঘাম ঝরতে শুরু করে। সে বুঝে যায় আর মিথ্যা বলে লাভ নেই। কিছুক্ষণ নীরব থাকার পর লোকটি কাঁদতে কাঁদতে বলে, স্যার দাউদ খান না, আমাকে অন্য একজন পাঠিয়েছিল। এই একটি বাক্য শুনে পুরো ঘরের পরিবেশ বদলে যায়। সাফিজ অবাক হয়ে শেহজাদের দিকে তাকিয়ে থাকেন, কারণ এতদিন সবাই ধরে নিয়েছিল এই হামলার পেছনে শুধু দাউদ খানই আছে। কিন্তু এখন বোঝা যাচ্ছে পর্দার আড়ালে আরও একজন খেলোয়াড় আছে, আর সেই মানুষটি আসল মাস্টার মাইন্ড। শেহজাদ এবার ধীরে ধীরে হাঁটতে শুরু করে। সে নিজের মনে ভাবতে থাকে, তাহলে এতদিন আমি ভুল মানুষকে শত্রু ভেবে এসেছি। সে আবার লোকটির দিকে তাকিয়ে জিজ্ঞেস করে, লোকটাকে চিনতে পারবি? ড্রাইভার সঙ্গে সঙ্গে বলে, জি স্যার, সামনে দেখলে চিনতে পারবো, ছবি দেখলেও চিনতে পারবো। এই উত্তর শুনেই শেহজাদের মাথায় নতুন পরিকল্পনা আসে। সে সাফিজকে নির্দেশ দেয়, লোকটাকে কোথাও নিয়ে যেও না, আমার হেফাজতেই থাকবে। সময় হলে এই লোকই আমাদের আসল শত্রুর কাছে নিয়ে যাবে। এই সময় বাড়িতে ফাতেমা একা বসে আছে। শেহজাদ আগের মতো স্বাভাবিক আচরণ করছে, কিন্তু ফাতেমার মনে শান্তি নেই, কারণ সে এমন একটি সত্য জানে যা শেহজাদ এখনো জানে না। রাতে শেহজাদ যখন ঘরে আসে, তখন সে স্বাভাবিকভাবে ফাতেমার পাশে বসতে চায়, কিন্তু ফাতেমা অজুহাত দেখিয়ে একটু দূরে সরে যায়। শেহজাদ অবাক হয়ে হেসে বলে, কি ব্যাপার, আজকাল আমার কাছ থেকে এত দূরে দূরে থাকো কেন? ফাতেমা মৃদু হেসে উত্তর দেয়, তুমি এখনো পুরোপুরি সুস্থ হওনি, শরীরে অনেক আঘাত আছে, কয়েকদিন বিশ্রাম নাও। কিন্তু শেহজাদ সহজে বিষয়টি ছাড়ে না। সে আবারও কাছে এগিয়ে এসে বলে, তুমি এমনভাবে কথা বলছো, মনে হচ্ছে তুমি আমার স্ত্রী না, আমার মা। এই কথায় ফাতেমা হেসে ফেললেও তার চোখে স্পষ্ট আতঙ্ক দেখা যায়, কারণ সে জানে সে যদি সত্যিটা এখন বলে ফেলে তাহলে হয়তো এই সংসারটাই ভেঙে যাবে। শেহজাদ ঘুমিয়ে পড়ার পর ফাতেমা একা বসে অনেকক্ষণ ভাবতে থাকে। সে নিজের মনেই বলতে থাকে, আমি কি ঠিক করছি? আমি কি সত্যিটা লুকিয়ে বড় ভুল করছি? যদি একদিন সবকিছু অন্য কারো কাছ থেকে জানতে পারে, তাহলে কি আমাকে কোনোদিন ক্ষমা করবে? এই দৃশ্যটি দেখিয়ে পরিচালক বুঝিয়ে দেন, ফাতেমা কোনো খারাপ উদ্দেশ্যে সত্য লুকাচ্ছে না, বরং সে এমন এক পরিস্থিতির শিকার যেখানে যেদিকেই যায় ক্ষতি অবশ্যম্ভাবী। বন্ধুরা, এই পর্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, এখন গল্পে 3টি আলাদা রহস্য একসঙ্গে এগোতে শুরু করেছে। প্রথম রহস্য লকার নাম্বার 92, দ্বিতীয় রহস্য শেহজাদকে হত্যার আসল মাস্টার মাইন্ডকে, আর তৃতীয় রহস্য ফাতেমা যে সত্যটি লুকিয়ে রেখেছে সেটি জানলে শেহজাদের প্রতিক্রিয়া কি হবে। এই 3টি রহস্যই খুব শিগগির এক জায়গায় এসে মিলতে চলেছে, আর সেই মুহূর্ত থেকেই গল্প সম্পূর্ণ নতুন মোড় নেবে। ফাতেমা এবার তার শাশুড়ির কাছে গিয়ে বলে, মা, আমি এভাবে সংসার করতে পারছি না, আমার মনে হচ্ছে আমি একটা ভুলের মধ্যে বেঁচে আছি। শেহজাদের মা প্রথমে তাকে বোঝানোর চেষ্টা করেন। তিনি বলেন, তুমি তো সবকিছুই করেছিলে শেহজাদকে ফিরিয়ে আনার জন্য। কিন্তু ফাতেমা এবার দৃঢ় কণ্ঠে বলে, উদ্দেশ্য যাই হোক, আমি তো অন্য একজনকে বিয়ে করেছি, এখন আবার শেহজাদের সঙ্গে সংসার করলে আমার নিজের কাছেই অপরাধী মনে হবে। এরপর সে এমন একটি কথা বলে যা শুনে শেহজাদের মাও হতবাক হয়ে যান। ফাতেমা বলে, আমাদের আবার নতুন করে বিয়ে করতে হবে। এই একটি বাক্য যেন পুরো গল্পের ভবিষ্যৎ বদলে দেওয়ার ইঙ্গিত দেয়, কারণ শেহজাদ যদি সত্যিটা জেনে যায় তাহলে তার প্রতিক্রিয়া কি হবে সেটা কেউই জানে না। আর শেহজাদের মা ভয়ে স্পষ্ট জানিয়ে দেন, তিনি এই সত্য ছেলেকে বলতে পারবেন না, কারণ এতে হয়তো ছেলে তাকে কোনো দিন ক্ষমা করবে না। এভাবেই একদিকে লকারের রহস্য, অন্যদিকে অজানা শত্রুর পরিচয়, আর পরিবারের ভেতরে লুকিয়ে থাকা সম্পর্কের সংকট, সব মিলিয়ে গল্প আরো জটিল ও রহস্যময় হয়ে ওঠে। ফাতেমা কাঁদতে কাঁদতে বলে, মা, আমি মিথ্যার ওপর দাঁড়িয়ে সংসার করতে চাই না, সত্যিটা একদিন না একদিন ওকে জানাতেই হবে।
কিন্তু শেহজাদের মা ভয়ে কেঁপে ওঠেন। তিনি বলেন, আমি যদি নিজে গিয়ে বলি তোর অবর্তমানে আমি তোর স্ত্রীকে অন্য একজনের সঙ্গে বিয়ে দিয়েছি, তাহলে শেহজাদ হয়তো আমাকে কোনোদিন মা বলেই ডাকবে না। এই কথার পর দুজনেই নিশ্চুপ হয়ে যান, কারণ দুজনেই জানেন সত্য লুকিয়ে রাখা যত কঠিন, সত্য প্রকাশ করা তার চেয়েও ভয়ঙ্কর। ঠিক সেই সময় একজন বিশ্বস্ত লোক ফোন দেয়। স্যার, আপনি এতদিন দুবাইয়ে ছিলেন না, এই সুযোগে ইবনে খলিল আপনার ব্যবসার দখল নিয়ে নিয়েছে, এখন সবাই ওর কথাই শুনছে। এই খবর শুনে শেহজাদের মুখের রং মুহূর্তেই বদলে যায়, তার চোখে মুখে ফুটে ওঠে প্রতিশোধের আগুন। সে ধীরে ধীরে উঠে দাঁড়িয়ে বলে, আমি বেঁচে থাকতে আমার জিনিসে অন্য কেউ হাত। সেটা কোনোদিনও হতে পারে না। তারপর কোনো রকম আবেগ না দেখিয়ে ঠান্ডা গলায় আদেশ দেয়, ইবনে খালিলকে খুঁজে বের করো, ওকে মেরে বস্তায় ভরে ঝুলিয়ে রাখো, এরপর বাকিটা আমি নিজে সামলাবো। এই একটি সংলাপ থেকেই বোঝা যায় সামনে আরও বড় গ্যাং ওয়ার অপেক্ষা করছে। এখানেই পর্দা নামে। তো বন্ধুরা, আজকের পর্বের ব্যাখ্যা এখানেই শেষ করছি। আশা করি পুরো ঘটনাগুলো আপনাদের কাছে পরিষ্কারভাবে তুলে ধরতে পেরেছি। সামনে গল্পে আরও বড় বড় রহস্যের পর্দা উন্মোচিত হবে। শেহজাদ কি জানতেন